স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। ভেজাল, ঘাটতি ও ফাঁকির ফাঁদে যেন পুরো দেশ, তাই বিষের চিন্তা মাথায় নিয়ে খাবার নিতে হয় আমাদের। পানি, বায়ুর অবাধ দূষণে পরিবেশ নিয়ে নানা খটকা জনমনে। প্রশ্নপত্রের আগাম প্রকাশের অভিযোগ, ভালো ফলের পরও পরীক্ষা আর শিক্ষার মানকে করছে প্রশ্নবিদ্ধ। কিভাবে সরকারের উন্নয়ন করব, দেশের আর্থিক সূচকের ঊর্ধ্বগতির স্বচ্ছতার জায়গায় সংশয় সন্দেহ সামনে আনছে নাগরিক নানা প্রতিষ্ঠান। তাই আসছে অর্থ বছরের জাতীয় বাজেটের ঘাটতির গণিতকে দুর্নীতির জের হিসেবেই দেখতে চাইছেন তারা। সংসদীয় শাসনের চলমান ধারাও ঘাটতির আরেক কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। এসব নিয়ে আজকের আলোচনা দুর্নীতির ঘাটতি। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসি সাবেক চেয়ারম্যান ডক্টর সাদাত হোসাইন, নিজেরা করে সমন্বয়ক ও মানবাধিকার ও উন্নয়ন কর্মী খুশি কবির এবং দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের। ডক্টর সাদাত হোসাইন, আমি একটি মৌলিক প্রশ্নই প্রথমে করতে চাই। প্রতি বছর ঘাটতি বাজেটকে কেন্দ্র করে, যদিও প্রতি বছর আমরা ঘাটতি বাজেটে পাই, ঘাটতি বাজেটকে কেন্দ্র করে একটি কথাই সামনে চলে আসে, এই ঘাটতি আসলে দুর্নীতির জন্য, অব্যবস্থাপনার জন্য, নইলে যেন আমাদের বাজেটে ঘাটতি থাকতো না। আপনার এ নিয়ে বিশ্লেষণটা কি? ঘাটতি তো দুর্নীতি অব্যবস্থাপনার সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয়। দুর্নীতির কারণে হয়তো যে টাকাটা অলরেডি মানে অ্যালোকেট করা হয়েছে সেটা প্রপারলি ব্যয় হবে না। ঘাটতি বাজেট হচ্ছে একটা বাজেটারি প্রসিডিউর, একটা টেকনিক। এখন সেটা আপনি করবেন কি না করবেন সেটাতে ডিসিশন নেওয়ার সময় দুর্নীতির কথা আমার মনে হয় চিন্তা করা হয় না। করা হয় যে আপনার ইকোনমির ক্যাপাসিটি কি, বা আপনি কতদূর আপনি কি জাস্ট যেই টাকা আছে সেই টাকার মধ্যে নিজকে ব্যাপৃত রেখে একটা পরিশৃঙ্খল এবং মোটামুটি গোছানো আপনার কর্মকাণ্ডে থাকবেন, না আপনি একটু অ্যাম্বিশাস হয়ে আপনি আপনার কর্মকাণ্ড বিস্তৃত করবেন, এবং কর্মকাণ্ড বিস্তৃত করে আপনি কিছু ঘাটতি আপনার হবে। কিন্তু সেই ঘাটতিটা আমরা যেটা দেখি যে জিডিপির একটা পার্সেন্টেজ যাতে অতিক্রম না করে। পৃথিবীর অনেক দেশেই ঘাটতি হয়। ঘাটতি এটা অর্থ মানে বাজেটারি প্রসিডিউরের একটা, ইউ ক্যান সে যে ওয়ান টাইপ অফ মানে ডিসপেন্সেশন। সুতরাং ঘাটতির সাথে সরাসরি দুর্নীতির কোনো ইয়ে নাই। একদম ঘাটতি বাজেট না করেও যথেষ্ট দুর্নীতি হতে পারে, যে বাজেট আপনার খুব ব্যালেন্সড বাজেট হলো, কিন্তু যখন আপনি এটা আপনার ইমপ্লিমেন্ট করতে গেলেন তখন আপনার এক্সপেন্ডিচারের মধ্যে দুর্নীতি হলো। আমি সেজন্য মনে করি যে ঘাটতি এবং দুর্নীতির সাথে ওয়ান টু ওয়ান রিলেশন চিন্তা করা বোধহয় ঠিক হবে না। ঘাটতি একটা বাজেটারি প্রসিডিউরের একটা মেকানিজম, বা বাজেটারি সিস্টেমের টাইপ অফ মেকানিজম অথবা ডিসপেন্সেশন বলতে পারেন। আর দুর্নীতি আমার মনে হচ্ছে যে ঘাটতি ও নো ঘাটতি, দুর্নীতি আপনার বাজেটারি ইমপ্লিমেন্টেশন বা আমরা যখন এক্সপেন্ডিচার করি তার মধ্যে দুর্নীতি আসতে পারে। ডক্টর সাদাত হোসেন, আমি যদি প্রশ্নটিকে এবার একটু ঘুরিয়ে করি, যে আমরা দুর্নীতির দ্বারা আক্রান্ত বলে আমাদের জনগণকে এই ঘাটতিটা পোষণের জন্য বাড়তি কর দিতে হয়, তাহলে কি আমরা এটা এরকম বলতে পারবো যে দুর্নীতি এবং অবস্থানের কারণে? আপনি বললেন যে ব্যালেন্সড বাজেট হলেও দুর্নীতি হতে পারে, কিন্তু দুর্নীতি এবং অবস্থাপনার ফলেই আমাদের পকেট থেকে আমরা বেশি কর দিচ্ছি, সেটা মেকআপ করার চেষ্টা করছি, রাষ্ট্র ব্যাংক থেকে বেশি ঋণ নিচ্ছে এবং আমরা বিভিন্ন ধরনের বিপদে পড়ছি আর কি। আমি টেকনিক্যালি যদি না যাই, কর বেশি নেওয়া মানেই কিন্তু দুর্নীতি করা নয়। কর বেশি নেওয়া মানে হচ্ছে আমি আমার কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে আমার যে টাকা লাগবে সেই টাকা আদায় করা। কিন্তু আপনার একেবারে ঘাটতি না করেও কর ব্যবস্থাপনাকে আমি দুর্নীতিগ্রস্ত অবস্থায় পেতে পারি। সেটা নির্ভর করে যে আপনি বেসিক্যালি সুশাসন আছে কিনা দেশে, আপনি যে উদ্দেশ্যে আপনি যাদেরকে হেল্প করতে চান তাদেরকে সত্যিকারভাবে হেল্প করতে চান, না তাদেরকে হেল্প করার নামে আপনার ক্রোনিজম, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে হেল্প করতে চান, সেগুলির মাধ্যমে। আমি সেজন্য আবারও আমি বলছি যে সরাসরি জাস্ট ঘাটতি হয়েছে সুতরাং বাজেট দুর্নীতি আক্রান্ত হয়ে গেছে, এটা বলা ঠিক হবে না। বাজেট দুর্নীতি আক্রান্ত ঘাটতি ছাড়াও হতে পারে এবং হওয়ার সম্ভাবনা সেখানে অনেক সময় বেশি থাকতে পারে। খুশি কবির, আমি আপনার কাছে জানতে চাইবো যে গণতন্ত্র সুশাসন চর্চায় যে নাগরিক প্রতিষ্ঠানগুলি কতটা প্রভাব রাখতে পারছে।
নিজেরা স্বচ্ছতা ও জবাবদিহির চর্চাই বা কতটা করছে? আমার এই প্রশ্নটির আরেকটি যদি আমি একটু যুক্ত করি, তাহলে আমি বলতে চাই যে আপনারা সুশাসনের কথা, স্বচ্ছতার কথা সবসময় বলে থাকেন। এই বলাটা গত 20 বছরে আপনাদের এই বলার ফলে কি প্রভাব সমাজে পড়েছে? আমাদের সমাজটা ভালোর দিকে গিয়েছে কিনা, নিজেদের কথাও যদি আপনি একটু বলেন। আমার মনে হয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক, আর এটা ওঠানো উচিত। প্রথম হচ্ছে যে আমরা যারা বেসরকারি উন্নয়ন সংস্থা বা যারা অন্যদের সাথে কাজ মানে সাধারণ মাঠে খেটে খাওয়া মানুষদের সাথে কাজ করছে সরাসরি, আমরা অনেক সময় যেটা বলি যে আমরা তাদের পক্ষে কাজ করছি, তাদের সাথে কাজ করছি বা তাদের জন্যে কাজ করছি। এটা হলো যে যে সংস্থা যেভাবে কাজ করে, কেউ কারোর জন্য কাজ করছে, কেউ তার সাথে কাজ করছে, আর কেউ তার পক্ষ হয়ে কাজ করছে। আমরা ওখানে সবসময় বলি যে আমরা চাই যে স্বচ্ছতা আসুক, গ্রামের মানুষরা তারা জবাবদিহিতা চাক তাদের সবার কাছ থেকে, তাহলে দুর্নীতি এখানে কমবে। আর সেটা সম্ভব যদি ব্যবস্থাটা এমন থাকে যে, এখন আমি যদি বলি একজন গ্রামের জেলে পরিবারের জলাশয়টা অন্যায়ভাবে, একেবারে অন্যায়ভাবে, বেআইনিভাবে, এটা কোনো প্রভাবশালী ব্যক্তি নামে এটা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন সে যখন এটা প্রশ্ন করবে, চাইবে জানতে যে এটা কিভাবে দেওয়া হয়েছে, এটার প্রথম এটার শ্রেণীটা কি, ওই জলাশয় এটা মানে উন্মুক্ত থাকলে সে দিতে পারে না। তারপরে যদি দিয়ে থাকলে কাকে দিয়েছে, কিভাবে দিয়েছে, এরা আসল কিনা, এই প্রশ্ন করতে গেলে তো তাদের উপর যে ধরনের হামলা আসে, যে ধরনের কেসগুলো চলে আসে, যে ধরনের তাদের উপর অত্যাচার চলে আসে, সেটা মোকাবেলা করার জন্য যদি শক্তিশালী একটা মেকানিজম না দাঁড় করানো যায়, একটা শক্তিশালী ব্যবস্থা যদি না থাকে সকল স্তরের মধ্যে দিয়ে, তাহলে এই ব্যক্তি তো প্রশ্ন করতে পারবে না, তার নিজের অধিকার, তার মৌলিক জীবনের অধিকার নিয়ে প্রশ্ন করতে পারবে না। এখানে মনে হয় যে এটা হলো একটা দিক যেটা আমরা চেষ্টা করছি অনেকেই, কিন্তু অনেকে আবার মনে করে যেটা করতে গেলে, যেরকম আপনি জানেন যে আমাদের বেসরকারি উন্নয়ন সংস্থা যারা বাইরে থেকে টাকা আনে, আমাদের প্রতি বছর আমার এনজিওগুলো থেকে ক্লিয়ারেন্স দিতে হয়। ক্লিয়ারেন্সের সময় আমার ইউএনও আর ডিসির ক্লিয়ারেন্স লাগবে, নাহলে আমার অর্থ ছাড় দেবে না। অর্থ ছাড় না দিলে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। এখন ওই ইউএনও আর ডিসি যদি এখানে ভাগিদার হয়ে থাকে, বা তার কারণে এই জলাশয়টা একজন প্রভাবশালী ব্যক্তিকে দেওয়া হয়েছে, সে সহজে অর্থ ছাড় দেবে না ভয়ে অনেকে এগুলো প্রশ্ন উঠায় না। আমি বলবো না যে সবাই উঠায় না, আমরা সবাই অনেকে। আপনারা টাকা পেতে আপনাদের বড় কোনো অসুবিধা হচ্ছে না তার মানে, এবং ডিসি এবং ইউএনওরা আপনাদেরকে ছাড় দিচ্ছে? আমরা যেটা বলবো যে, যখন আমি আমার সংস্থার কথা বলতে পারি, যে সংস্থার সাথে আমি জড়িত, যদি না দিতে চায় অনেক সময় ঘোরাতে চেষ্টা করে, এটা আমি সত্য কথা বলবো। এখানে এনজিও ব্যুরোর আমি বলবো যে সবসময় আমি দেখেছি ঢাকায় এক ধরনের ব্যবস্থা, আর মাঠ পর্যায়ে আর এক ধরনের ব্যবস্থা। ঢাকায় কিন্তু সবাই খুবই সাপোর্টিভ, আর মাঠ পর্যায়ে আমি দেখি সবাই সমান সাপোর্টিভ না। একই উপজেলা, একই জেলায় এক সময় একজন সাপোর্টিভ, আবার পরবর্তী সে যেটা ট্রান্সফার হয়ে যে ব্যক্তি আছে, সে কিন্তু একই না, একই কাজ, একই মানে দায়িত্ব। খুশি আপা খুবই চমৎকার কথা বলেছেন। আমি এখানে শুধু একটা জিনিস বলবো, তো যখন ইনারা দিতে চান না, আমাদের প্রশ্ন সহজভাবে কোন কারণে দিতে চাচ্ছেন না, আপনাকে তো লিখিত দিতে হবে যে আপনি দিতে চাচ্ছেন না এই কারণে। যখন বলে আমরা জানি না আপনার কাজ, সেটা তো আমার দায়িত্ব না, আপনার দায়িত্ব। আপনি প্রতি মাসে একটা উন্নয়ন সমন্বয় মিটিং করার কথা। উন্নয়ন সমন্বয় মিটিং এ আমরা সবাই আমাদের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরি। আপনি যদি না ডাকেন মিটিং, এটা তো আমার ফল্ট না। আপনি যদি আপনার মিনিটস গুলো না পড়েন। আমি একটু ডক্টর নাসিরউদ্দিনের কাছে যাব, তার আগে আপনাকে চট করে একটু জানতে চাইবো যে, আমরা যখন দেশের সার্বিক পর্যায়ে সবগুলি পর্যায়ে দুর্নীতির কথা বলি, আর টিআইবি যখন বলে যে প্রকারভেদে প্রকল্পের 10-15% পর্যন্ত ঘুষ দিতে হয়, এবং এই ডিসি, এসপি, ইউএনও, টিএনওরাই কাজ করে যাচ্ছে, এবং তারা নিশ্চয়ই এর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, আপনারা যে ওদের সাথে সম্পৃক্ত, এর সম্পৃক্ততার দায়ভার তাহলে আপনাদের উপর বর্তায় না? আপনারা যে কাজ করছেন আপনাদের এখানে আমি এটা বলবো না, কেন আমরা তো তাদেরকে জবাবদিহিতার মধ্যে ফেলাই। তারা আপনাদের জবাবদিহির মধ্যে ফেলতে পারে কোনোভাবে?
হ্যাঁ, অবশ্যই ফেলতে পারে, অবশ্যই। মানে সৎভাবে ফেলতে পারে? হ্যাঁ, সৎভাবে ফেলতে পারে। আপনারা পড়েন জবাবদিহিতায়? আমরা পড়ি না কেন, এটা তো আমাদের রাইট টু ইনফরমেশনে প্রাইভেট সেক্টর কিন্তু জবাবদিহিতার মধ্যে নাই, যদি এটা মানুষের জীবনের সাথে অনেক বেশি সম্পর্ক। আপনারা এটা নিয়ে কখনো কথাও বলেন নাই? অনেক সময় বলেছি, মানে খুব বেশি শুনি নাই। শুনেন নাই সেটা একটা কথা, কিন্তু আমরা বলেছি সব সময়। এনজিওরা আছে এটার মধ্যে। সরকারের জবাবদিহির কথা, রাজনীতিবিদদের জবাবদিহির কথা যত শুনি, আপনাদের জবাবদিহির কথা তত বেশি শোনা যায় না। আচ্ছা, এখন আপনারা জিজ্ঞেস করলেই আমরা জবাব দিচ্ছি। প্রাইভেট সেক্টর এন্ড এনজিওর মধ্যে ডিসটিংশন করছেন? আমি বলছি যে আমাদের আইনে ডিসটিংশন করেছে, প্রাইভেট সেক্টরকে জবাবদিহিতার মধ্যে ফেলেনি, আর এনজিও আর রাইট টু ইনফরমেশনের তথ্য অধিকার আইনের মধ্যে দিতে বাধ্য। আমাদের তথ্য অফিসার প্রত্যেকটা জায়গায় আছে, আর আমরা যে কোনো তথ্য চাই দিতে বাধ্য। না দিলে তাহলে তথ্য কমিশনে হিয়ারিং পর্যন্ত যেতে হবে। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে বিভিন্ন সময় দুদকের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন, চেয়ারম্যান বিশেষ করে, আমি যদি একাধিক দুদক চেয়ারম্যানের কথা বলি, তারা কোনো সময় দুদককে দুর্বল বলেছেন, নখদন্তহীন বাঘ বলেছেন। এই মুহূর্তে দুদকের স্ট্যাটাসটা কি? দুদক কতটা শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী, পরাক্রমশালী, অথবা একেবারে দুর্বল? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে দুদক এটা মূল্যায়ন করার বিষয় যে দুদক কতটা শক্তিশালী, তবে খুব শক্তিশালী এটা বলা যাবে না। কারণ দুদককে যদি আপনার কাজটা, আমরা দুদক আইন 2004-কে আলোকে যদি আমি কথাগুলো বলি, দুই ধরনের কাজ আমরা করছি মূলত। একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা পিউনিটিভ, ল এনফোর্সমেন্ট, আর একটা হচ্ছে প্রতিরোধমূলক। তো আমাদের সব মানে গোড়া থেকেই যেটা মানে হয়েছে, ডিসিশনে সমস্যা হয়েছে যে আমরা প্রতিরোধের কাজে খুব বেশি ফোকাস করিনি, যেটা আমাদের বেশি দরকার। কারণ সাস্টেনেবল একটা যদি কিছু অর্জন করতে হয়, সমাজ থেকে যদি দুর্নীতি নির্মূল বা কমাতে হয়, প্রতিরোধটা হচ্ছে মূল বিষয়। আর যেটা বেশি দরকার সেটা করলেন না কেন? না, সেটি অতীতে তারা কেন এটা ফোকাস করেনি এটা তো আমি বলতে পারবো না। আমি তো এক বছরও হয়েছে, বর্তমানে কি এটার উপরে আমরা এখন ফোকাস করছি। কারণ আমাদের আইনের 17 নম্বর ধারাতে 11টা ফাংশনের 10টা ফাংশন রিলেটেড, একটা জেনারেল, 6টি হচ্ছে প্রতিরোধ। এই যে মানুষের মধ্যে নিষ্ঠাবোধ তৈরি করা, মানুষকে জনসচেতনতা বৃদ্ধি করা, সামাজিক আন্দোলন গড়ে তোলা, এই যে বিভিন্ন পাবলিক অফিসে সিস্টেমের যে সমস্যা আছে, মানুষ কেন সার্ভিস পাচ্ছে না, সিস্টেমিক ইমপ্রুভমেন্ট করা, গবেষণামূলক কাজগুলো করা, এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এইটা সবই প্রতিরোধের মধ্যে। এবং আমরা মনে করি যে এই আমরা ইদানিংকালে কিছু প্রতিরোধমূলক কাজ শুরু করেছি। আমার মনে হয় যে আমরা এখন না পেলেও, এই যেমন আমরা আমাদের কমিটিগুলো আছে জেলা এবং উপজেলা পর্যায়ে, এবং স্কুল এবং কলেজের স্টুডেন্টদের নিয়ে, ছাত্রীদের নিয়ে আমরা সতত সঙ্গ করছি। এখন এগুলোকে যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি, এত 9-10 বছর যদি আমরা এগুলো নিয়ে ব্যাপকভাবে কাজ করতাম, আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতাম। 30 বছর পর একটা সমাজ পাবো যারা দুর্নীতি করবে না। 30 বছর আশা করছি যে আমরা সেভাবেই আমরা এই 30 বছর যারা দুর্নীতি করবে তারা না। দুর্নীতির তো আমি দুটো কথা বললাম, যে এখন আপনার সমাজে আমাদের ওদিকে পিউনিটি মেজার্স আছে, যারা দুর্নীতি করবে, আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বা মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট বা পেনাল, আমাদের তো আইনগুলো আছে, সেখানে তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। পৃথিবীর অন্যান্য দেশের যারা অ্যান্টি কারাপশন কমিশন আছে তাদেরকে, বা অ্যান্টি কারাপশন বোর্ড যে আছে, বা অ্যান্টি কারাপশনের যেই কোনো সংস্থা আছে, তাদেরকে সবাই মোটামুটি বেশ সমীহ করে, ভয় করে। আপনাদেরকেও কি সবাই এরকম সমীহ করে, ভয় করে? এখন এটি আমরা তো মনে করি যে দুদককে ভয় করে, এটা ফিয়ার ফ্যাক্টর আছে। তবে আমরা তো ইদানিং গ্রামে গঞ্জে যাচ্ছি, আমি নিজেই অনেক জায়গায় গিয়েছি, আমার তো মনে হয় যে মানুষ আস্তে আস্তে একটা কনফিডেন্স, প্রবলেম যেটা আপনি বলছেন এটা হলো আস্থার সংকট। যারা ক্ষমতাবান মন্ত্রী, এমপি, তারাও আপনাদের ভয় করে? না, তাদের অবশ্যই সে অন্যায় করলে তো ভয় করবি, মানে অ্যাপারেন্টলি মন্ত্রী এমপিরা অন্যায় করে না। এখন ইদানিংকালে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কয়েকজন রুলিং পার্টির কয়েকজন এমপি, সাবেক মন্ত্রী এবং সিটিং এমপি, তারা এখনো তারা বেশ তারা এমপি, তাদেরকে আমরা ওয়েলথ স্টেটমেন্ট নিয়ে আমরা দেখছি জ্ঞাত হয় বহির্ভূত সম্পদ আছে বুক থেকে নাম কাটা গেছে যাদের, তাদের জি যারা অলরেডি ফলেন ফ্রম গ্রেস। না, আমরা ওয়েলথ স্টেটমেন্ট নিয়ে আমরা দেখছি জ্ঞাত হয় বহির্ভূত সম্পদ আছে বুক থেকে নাম কাটা গেছে যাদের, তাদের জি যারা অলরেডি ফলেন ফ্রম গ্রেস। না, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, বিরতির পরে নিয়ে নিশ্চয়ই আরো কথা হবে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। বিরতির আগে আমরা দুদকের কার্যক্রম নিয়ে একটু আলোচনা করছিলাম। আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন যে গণমাধ্যমগুলির ভূমিকা দুদকের বিষয়ে আপনি কিভাবে মূল্যায়ন করেন? গণমাধ্যম গুলো তো খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমাদের এই যে বিভিন্ন কর্মকাণ্ড, আমরা যে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করি প্রতি বছর 26শে মার্চ থেকে 1 এপ্রিল, এখানে বিভিন্ন অনুষ্ঠানই গণমাধ্যমগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কদিন আগে আমরা বেস্ট যে আমাদের করাপশন প্রিভেনশন কমিটি জেলা এবং উপজেলা পর্যায়ে 7টি বিভাগের 7টি জেলা এবং 7টি উপজেলা কমিটিকে আমরা করলাম। সেখানে গণমাধ্যম আমাদের চ্যানেল আইয়ের শাইখ সিরাজ সাহেব আসছিলেন এবং বিভিন্নভাবে গণমাধ্যমগুলো আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো, বিশেষ করে প্রিভেনশন এবং পিউনিটি, যেমন একজন আজকের ইসে দেখবেন যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে এফআইআর আমরা করেছি, হ্যাঁ আপনার ইসে আসছে, তো ইমিডিয়েটলি মাধ্যমে এই জনগণ জানতে পারে। কারণ আমরা আসলে এই গণমাধ্যমকে এভাবে লাগাতে চাই যে কাজে যে এটা আসলে এই যে পিউনিটিভ যে কিছু মেজার আমরা নিচ্ছি, এটা সোসাইটিতে যাতে মেসেজ যায়। ডক্টর নাসিরউদ্দিন, গণমাধ্যম দুদক যে কাজগুলি করে সেগুলি খুব গুরুত্ব দিয়ে প্রচার করে, কিন্তু গণমাধ্যম দুদকের অনেক সমালোচনাও ইদানিং করতে বাধ্য হচ্ছে, দুদককে গণমাধ্যমই সবচেয়ে বেশি আক্রমণ করছে, সেগুলি আপনারা কিভাবে? না, আসলে আমাদের হলো কি গঠনমূলক যে সমালোচনা, এটা তো অবশ্যই আছে। দুদকের তো কাজে অনেক গ্যাপস আছে, উইকনেস আছে। এখন এগুলো যদি হাইলাইট করে, হ্যাঁ যেটা আছে সেগুলো যে আমাদের ইনকোয়ারি ইনভেস্টিগেশন আপনি দেখেন, এগুলো কি এখানে তো আরো বেশি স্বচ্ছতা আমাদের করা দরকার। হ্যাঁ এই সব ক্ষেত্রে যদি তারা মনে করে যে আমাদের পদ্ধতিগতভাবে আমাদের কিভাবে এটা এনহ্যান্স করা যায়, যেমন আমাদের কনভিকশন রেট ইন্দোনেশিয়াতে আমরা 2 মাস আগে গেলাম 100% কনভিকশন রেট, আমাদের তো 43 আমরা বলি, কিন্তু অ্যারাউন্ড দ্যাট আরো এরও কম। তো ওয়াই এই জিনিসগুলো তো অবশ্যই প্রজেক্ট করা। গঠনমূলক সমালোচনা নিয়ে আপনার কাছে আমি আসবো। আমি আসলে গঠনমূলক সমালোচনাটা মানে বুঝি না, সমালোচনা কিভাবে গঠনমূলক হয় বা কিভাবে গঠনমূলক হয় না সেটা আমি বুঝতে পারি না। আমি আবার আসবো ডক্টর নাসিরউদ্দিন আপনার কাছে। আমি ডক্টর সাদত আপনার কাছে জানতে চাইবো যে বাজেটের যে আরেকটি বিষয় খুব বেশি পরিমাণে কথা হয় সেটি হচ্ছে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা বা না রাখা। অর্থমন্ত্রী যদিও বলছেন যে জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার কোনো রকম কোনো সুযোগ নাই, কিন্তু নাগরিক গবেষণাধর্মী অনেক আর্থিক প্রতিষ্ঠান বলছেন যে না, কিছু সুযোগ আসলে রয়ে গেছে। আপনি রয়ে গেছে না থাকার দরকার, তারা কি মনে করেন? না, তারা মানে এটা নিয়ে দ্বিমুখী অবস্থানে আছে। যেমন অর্থনৈতিক সমিতি বা বাংলাদেশ অর্থনৈতিক সমিতি বলছে যে কঠিন শর্ত উপদেশের খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ দরকার, তবে এগুলিকে কয়েকটা লিমিটেড সেক্টরে, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে এবং খুব শক্ত শর্ত দিয়ে ইয়ে করা উচিত। এখন কথা হলো কালো টাকা যদি ধরা হয় যে এটা থাকা উচিত, তার মানে আমি যত কথাই বলেন আমি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি। এবং এই ফাইন্যান্স মিনিস্টার তার প্রথমবার যখন বাজেট ইয়ে করেন, তার আগে কিন্তু ওনার স্ট্যান্ড খুব ক্লিয়ার ছিল যে না, এগুলি আমরা রাখবো না। কিন্তু এটা হচ্ছে বাস্তবতা, ক্ষমতার যে বাস্তবতা, সেখানে ডাইনামিক্সে দেখা গেছে যে উনি আলটিমেটলি রাখতে বাধ্য হচ্ছেন। প্রথমবার রেখেছেন, তারপরের বার রেখেছেন, তারপরের বার রেখেছেন, এইবারও দেখেন ক্লিয়ার কাট কথা বলছেন না। উনি কি বললেন লাস্টে, ধরে নেন যে এখন থেকে আর তো এটা তো ক্লিয়ার কাট ইয়ে হচ্ছে না। কারণ এখানে হচ্ছে রিয়েল ক্ষমতার যে ইয়ে চলতে থাকে, সব মানে কি বলে দ্বন্দ্ব চলতে থাকে, সেই দ্বন্দ্বটাকে আমরা এখানে দেখি। একদিকে যারা কালো টাকা আছে তারা গিয়ে পাওয়ারফুল লোকদেরকে ধরে যে না, এটা থাকার দরকার, এটার জন্য এটার উপরেই ইকোনমি নির্ভর করবে, এটার উপরেই দেশের উন্নতি নির্ভর করে। আবার যারা এটার বিপক্ষে তারা বলে যে না, কোনো রকমেই দুর্নীতি থাকে। আমি ব্যক্তিগত মনে করি দুর্নীতি এনি টাইপের যদি আপনি অ্যালাউ করেন, এটা গ্র্যাজুয়ালি এটা ডিজেনারেট করে এবং করতে করতে এটা এমন পর্যায়ে যাবে তখন আপনার অর্থনীতি কলাপস করবে। তো লোকগুলি আস্তে আস্তে ওই যে এরশাদ শিকদার এবং নূর হোসেনের মতো লোক পাবেন আপনি। তার মানে আপনি একদমই দুর্নীতির কোনো বিষয় আপনি কোনো ছাড় আমি মনে করি যে কালো টাকা বলতে যেটা, সেটা থাকা উচিত না। আরেকটা জিনিস এখানে মধ্যে অপ্রদর্শিত আয়ের উপর কর, সেটা কিন্তু
কালো টাকা নয়। আপনার ইনকামটা সম্পূর্ণভাবে সাদা, কিন্তু যেটা হয়েছে ইনকাম ট্যাক্স তো সবচেয়ে ডিফিকাল্ট জিনিস। আমি চেয়ারম্যান ছিলাম, সেও চেয়ারম্যান, আমরা দুইজন এখানে। সবচেয়ে ডিফিকাল্ট, আপনি যে কোনো লোককে আটকা দিতে পারেন। আপনি আমাকে দেন, আমি যে কোনো লোককে ইনকাম ট্যাক্স ব্যাপারে আটকা দিতে পারবো। কারণ আপনিও দেখেন, আপনি যখন হিসাব করেন তখন আপনি অত চুলচেরা হিসাব করতে পারেন না। এগ্রিকালচার ইনকাম, কোন জমিতে কত, কোন ইয়ে হয়েছে, এগুলি চুলচেরা করতে পারেন না। আপনার কোন টাকা থেকে কোন ইয়ে থেকে কত টাকা আসছে, কোন এত হিসাব হয় না। তখন আপনি একটা মোটামুটি আন্দাজ করে লিখে দেন। আমরা তো এসব ব্যাপারে ধরা যায়, সেজন্য অনেক সময় অপ্রদর্শিত আয় থেকে যায়, হয়তো আপনি খেয়াল করেন নাই যে এটা রয়ে গেছে। সেটা যদি সে স্বীকার করে, তাকে আপনি পানিশমেন্ট দিয়ে, কিছু একটা পিউনিটিভ ইয়ে দিয়ে তাকে এটা কর দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু কালো টাকা ইজ ডিফারেন্ট। কালো টাকা মানে হলো ভেজাল, চুরি, চোট্টামি, ডাকাতি, চোরা কারবারি, এসবের টাকা, এগুলি আপনার কোনো রকমে অ্যাকসেপ্ট করা উচিত না। খুশি আপা কি মনে করেন? আমরা ডক্টর নাসিরউদ্দিন আহমেদকেও শুনবো যে কালো টাকার সাদা ব্যাপারে দুটি আসলে বাংলাদেশ অর্থনীতি সমিতি বলছে যে কিছু সুযোগ দেওয়া উচিত, আর টিআইবি বলছে যে কালো টাকার বিষয়ে আসলে আপনি আপনার অবস্থান পরিষ্কার করেন। না, আমার অবস্থান খুবই সহজ। আমার মনে হয় কালো টাকা, কালো টাকা এই নামটাই এটা বলে দিচ্ছে। মানে কালো টাকাটা এইটা, এই টাকাটা আসলে এটা সঠিকভাবে আসেনি, এটা বেআইনি ভাবে এটার উপার্জন করা হয়েছে। এবং এটাকে জায়েজ করার বিষয়টা হচ্ছে, যেটা মনে হয় সাদত ভাই বলছিলেন যে মোরালিটি আমাদের দেশে যে একটা, একবারই আপনি যদি একটু স্লিপ করেন, একটুখানি আপনি যদি একটুখানি ফাঁক দেন, কারণ দুর্নীতি, ঘুষ, যে ধরনেরই মোরালিটি হোক না কেন, আপনি একটুখানি যদি এখানে ছাড় দেন, এই ছাড়টা তাহলে আপনাকে দিতে হবে অনেক দূর পর্যন্ত। এবং এটা আমরা দেখছি যে এখন এমন অবস্থায় চলে গেছে যে সয়ে গেছে মনে হয় যারা করছে। এটা নিয়ে কার কোনো লজ্জা শরমও কিছু হচ্ছে না, তারা এটা নিয়ে কোনো মনেও করছে না যে এটা কোনো খারাপ কিছু। আগে এত বেশি মানে একটা নিয়ম আইন ছিল যে এদের সাথে মিশবো না, এদের সাথে মানে সমাজে একটা দেখা হতো যে এরা দুর্নীতি করে, এরা ঘুষ করে। কোন সময় আপা এটা? এটা আমরা যখন ছোট ছিলাম, কোন আমার বাবা কিন্তু সরকারি কর্মকর্তা ছিলেন, কোন ঠিক, তখন কিন্তু কোন যদি সরকারি কর্মকর্তার সন্তানদের আয়ের উৎসর চেয়ে বেশি যদি খরচ, পোশাক আশাক কোনো কিছু দেখা যেত, তাদের সাথে আমরা মিশতাম না। ওই হোল তাদেরকে কিন্তু কটাক্ষ করা হতো, এটা আমি বলছি একদম স্পষ্টভাবে, এটা খুব ক্লিয়ার ছিল। আর সিম্পল লিভিং, হাই থিঙ্কিং মনে হয় একটা কথা, কিন্তু এটা আমাদের ভেতরে ঢোকানো হতো যে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট ছিল। এখন আমরা এগুলোকে ছাড় দিয়ে দিয়ে এমন একটা জায়গায় যাচ্ছি যে আমরা নিজেদেরকে কত অর্থ আছে, কত টাকা আছে, কত আমরা আমাদের নিজেদেরকে দেখাবো। এই কারণে আমি মনে করি যে কালো টাকা সাদা করার যে সুযোগ, এটা বন্ধ না করলে সবসময় একটা কিন্তু রয়ে যাবে। কিন্তু থাকলে কিন্তু সবার একটা এখানে আরো বেশি দুর্নীতির সুযোগ চলে আসবে। আমাদের এখানে এই জায়গাটা, দুর্নীতির জায়গাটা, আমরা যদি একেবারে মূল থেকে আমরা এটাকে যদি উৎখাত না করতে পারি, এই দেশে যারা দুর্নীতি করে তাদেরকে আমরা যদি আঙ্গুল দেখিয়ে তাদেরকে আমরা বয়কট না করতে পারি, যারা আকাম কুকাম করে তাদেরকে আমরা একেবারে সামাজিকভাবে বয়কট যদি না করি, তাহলে কিন্তু খালি কয়েক বছর জেল খাটলে হবে না। এদেরকে সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করার মানসিকতা আমাদের মধ্যে আনতে হবে, নাহলে এটা সম্ভব না। এক্ষেত্রে দুদক যে ভূমিকা পালন করছে সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আমরা তো দেখবো যে দুদকের কাজের উপরে তো নির্ভর করছে, দুদকের উপর মানুষের এত বেশি আস্থা কেন নাই। আমি যদি বলি যে প্রথম দিকে আমরা দেখছি যে আমি গ্রামে ভূমিহীন সংগঠনদের সাথে আমরা সংগঠিত করছি। একটা ঘটনা ছিল, এটা আমি জায়গার নামও বলবো, সাঘাটা গাইবান্ধা রেল লাইন, ওটা দখল করা হয়েছিল যে জমি, তাদের কম্পেনসেশন দেওয়া হয়েছিল, কোনো কম্পেনসেশন পায়নি। খুঁজে দেখেছে যে খাতায় কলমে কম্পেনসেশন দেওয়া হয়েছে। তারা প্রত্যেককে অর্গানাইজ করে ওখানে গেছে, বিরাট আন্দোলন হয়েছে, 4 জনকে ওখানে কর্মকর্তাকে ওখান থেকে সাসপেনশন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, বিকজ সরকারিও যে যেটা একটা নিয়ম আছে যে তাদের একটা লাগবে, ছাড় লাগবে,
ছাড় পায়নি, কিছুই হয়নি, তারা বহালে তার চাকরিতে থাকতো। তাহলে এই আন্দোলনে এখন তো মানুষের ছাড় কিভাবে, এটা এখন হয়েছে, কিন্তু আমি এখন দেখি যে ছাড় না লাগলেও যে হারে টাকা দিয়ে যদি আমি আমার জায়গাটা ঠিক করে নিতে পারি, তাহলে সেম থিং। ডক্টর নাসিরুদ্দিন আহমেদ, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আমরা দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেটি ডক্টর সাদত শুরু করেছিলেন, যে আসলে কালো টাকা সাদা করার কোনো প্রভিশন থাকা উচিত কিনা, আবার উনি অপ্রদর্শিত আয়ের ব্যাপারেও একটু বলেছেন, খুশি কবিরও এই ব্যাপারটি একদম পরিষ্কার করেছেন। আপনার কাছে শুনবো এর কতটা প্রয়োজন এবং দুদক এই ব্যাপারে কতটা সজাগ আছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর নাসিরুদ্দিন আহমেদ, আপনার কাছে কালো টাকা সাদা এবং দুদকের কার্যক্রম আমি আমার শ্রদ্ধ দুজন বক্তা যে কথা বলেছেন কালো টাকার ব্যাপারে, আমি তাদের সম্পূর্ণ একমত। দুর্নীতি কোনো ক্রমেই প্রশ্রয় দেওয়া ঠিক নয়। এটা সামান্য একটু করলে এটা ব্যাপক আকার ধারণ করে, কারণ এটা তো সামাজিক ব্যাধি হিসাবে। আর আমি জাতীয় রাজস্ব বোর্ডে চেয়ারম্যান থাকাকালীন দেখেছি যে এই সুবিধা আমি যখন ছিলাম এটাও তখনও এটা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, তো রেসপন্স একেবারেই পুয়ার ছিল, অথচ বদনাম। এবং এই যে এই ধরনের একটা অ্যামনিস্টি দেওয়া, যে এই আয়কর আইন অধ্যাদেশ 1984 বা অন্য আইনে তাকে প্রশ্ন করা যাবে না, এটা তো হতেই পারে না। এটা একেবারেই মানে এথিক্স মরালিটির পরিপন্থী কাজ এটি। আর স্যার যেটা বললেন যে আসলে আইনের যেটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 যদি আমি দেখি, যেহেতু আমি রিটায়ার বেশি দিন আগে করিনি, আমার সব ফ্রেশ আছে, সেখানে অপদর্শিত আয়ের কথা বলা হয়েছে। অপদর্শিত এখানে ক্লিয়ারলি যদি যে রেট আছে, হাইস্ট রেট হচ্ছে 25%, তারপরে তাকে একটা পিউরিটি দিয়ে একটা বেশি দিলে পরে সেটা অপদর্শিত। সে স্যার যেটা বললেন যে এটা বিভিন্ন কারণে সে ডিসক্লোজ করতে পারেনি, কখনো এটা মিলানো সম্ভব নয়। তো সে কারণেই ওই একটা পিউনিটিভ একটা মেজর দিয়ে তাকে ওইটা সুযোগটা রেগুলারাইজ করে দেওয়া যায়। আর দুদক যেটা করছে এখানে আমরা খুব বেশি যে কিছু একটা করতে পেরেছি পর্যন্ত তা নয়, তবে ইদানিং যেটা করছি যে আসলে এটার আমরা ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট কারাপশন যেটা, ওখানে একটা ইলিসিট এনরিচমেন্ট একটা কথা আছে, ওই যে আর্টিকেলটা ফলো করে আমরা দুদক আইন যেটা 2004-এর 27 সেকশনে বলা আছে যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। এখন আমরা এই যেহেতু কালো টাকার লোক কাদের হাতে, আমার আগের জাতীয় রাজস্ব বোর্ডের থেকে শুরু যে অভিজ্ঞতার আলোকে আমি মোটামুটি কিছু জানি, তা এখন আমরা সুবিধা হলো যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার যেটা আর পিও, এখানে একটা হলো যে 2008-এ একজন এমপি মহোদয় ওয়াইল ফাইলিং নমিনেশন পেপার উনি সাবমিট করলেন ওয়েলথ স্টেটমেন্ট এবং এফিডেভিট দিলেন। আবার 2013-তে উনি আবার একই ব্যক্তি, এই যে 5 বছরে তার সম্পদ কত গুণ হতে পারে, সেটি আমরা এখন দেখছি। তাকে আমরা সম্পদ আমাদের ফরম্যাট আছে, তার স্থাবর অস্থাবর সম্পদ, সে কোথাও সোর্সেস অফ, এগুলো তো শো করে কীভাবে উনি পেলেন, 5 বছর কত গুণ বাড়তে পারে, এই বিষয়গুলো আমরা দেখছি। তবে এখানে আমরা খুব লিমিটেড ওয়েতে আমরা কাজগুলো করছি, আমাদের শর্টেজ অফ ম্যান পাওয়ার বা বিভিন্ন ধরনের কনস্ট্যান্টস আছে অর্গানাইজেশনাল। তবে আমরা দিতে চাই কিছু লোককে, সেটা সে রুলিং পার্টি হোক যে হোক, আমরা এই ধরনের কালো টাকার অধিকার যারা আর কি তাদেরকে আইনের আশ্রয় আমরা আনতে চাই। আমরা চাই যে, আমরা আশা করি যে আপনারা সেটা হয়তো আনবেন। আমি একটি মানে আমাদের একজন দর্শক আসলে প্রশ্নটির অবতারণা করেছেন, তিনি তার নাম লেখেননি। আপনার কাছে আমি জানতে চাইবো, এটা আসলে আপনাদের তিনজনের কাছেই জানতে চাইবো, যে সরকারি কর্মকর্তাদের শতকরা, মানে এটা পারসেপশন, এটা তো আসলে কোনো নাই, সরকারি কর্মকর্তা শতকরা কত ভাগকে আপনার দুর্নীতিগ্রস্ত মনে হয়? এটা বোধহয় আমি এটা স্যার বলি, শুনেন, এখানে আমি কিন্তু দুর্নীতির উপরে আমি একটা বই লিখেছি, তো সেখানে দুর্নীতির ডেফিনেশনটা, বইটার মেইন উদ্দেশ্য হচ্ছে তখনকার দুর্নীতির রিসার্চের মাধ্যমে দুর্নীতির ডেফিনেশনটা বের করা আমাদের মতো করে। এটা আইনের ইয়েতে পুরো যে মিলবে তা নয়। সেখানে দুর্নীতির ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিজের জন্য বা আপনার সংশ্লিষ্ট কোনো আপনার আত্মীয় স্বজন বা নিজের লোকের জন্য যদি আপনি এমন কোনো বৈষয়িক সুবিধা নিয়ে থাকেন যেটা আপনার আইনি কাঠামোর মধ্যেও নাই এবং আপনি মোটামুটি নৈতিকতার দিক থেকে না, এবং আরেকটা জিনিস আমরা ইনক্লুড করেছি সেখানে আমি, যে যেটা আপনি স্বীকারও করছেন, অর্থাৎ আপনি যদি ওপেনলি বলেন যে না আমি এই টাকা নিয়েছি কারণ আমি মনে করি যে এটা নেওয়া জাস্টিফাইড। যেমন 1974 সনে
কুষ্টিয়াতে একজন মৌলবী ফতুয়া দিয়েছিল যে বর্তমান অবস্থায় সরকারি কর্মকর্তাদের ঘুষ খাওয়া জায়েজ। উনি বলছিলেন যে এদের বাঁচার কোনো উপায় নাই, যে অবস্থা ঘুষ খাওয়া যায়। তো এটা সে হলো অ্যারোগ্যান্ট, সে হয়তো মানে বিভ্রান্ত, কিন্তু তাকে আপনি তখন আর দুর্নীতি করতে পারবেন না। আমি যদি মনে করি যে না, আমার এটা জায়েজ আছে, নিতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে, এটা খুব দরকার, কতগুলি মাইনর আছে। আপনি এক সময় ম্যাজিস্ট্রেট ছিলেন, আমরাও ম্যাজিস্ট্রেট সাথে জড়িত ছিলাম না, সবাই আমরা মোটামুটি। মাইনর বলতে বোঝায় যে ধরেন আপনি সরকারি কালিতে চিঠি লিখছেন, টেলিফোনে বাড়িতে কথা বলছেন, বন্ধুর সাথে কথা বলছেন। এখন হয় কি, এগুলি আপনার ইভেন বিপিসি সিআরপিসি তো এগুলি দিয়ে মামলা হয় না। কারণ এগুলি দিয়ে মামলা করতে গেলে আপনি একটা কি বলে ট্রাফিক পুলিশ যাইতেছে, সে আমি দেখি বেবি ট্যাক্সি বা সিএনজিতে উঠে বসে পাশে, সিএনজি ওয়ালাও মনে করে না সে দুর্নীতি করছে, সেও মনে করে না দুর্নীতি, কারণ তার ম্যানস্ট্রিয়া নাই। আচ্ছা, এখন এই জাতীয় যদি জিনিসগুলি বাদ দিতে হবে, মাইনর বাদ দিলে আমি মনে করি যে বর্তমান ইয়েতে আপনার পার্সেন্টেজ অনেক বাড়ছে, কিন্তু অনেক বেড়ে গেছে, এটা ঠিক। কিন্তু এটা তবুও আই উইল নট সে যে এটা 30-40% বেশি রাজনীতির মধ্যে, মানে আমরা একদম রাজনীতিবিদদের মধ্যে চলে যাই যে আপনি সরকারি কর্মকর্তাদের মধ্যে 30-40% মনে করেন, রাজনীতিবিদদের কত ভাগে আপনি দুর্নীতিগ্রস্ত মনে করেন? আমরা যেটা টিয়ে করে দেখে যারা ইলেক্টেড হয় তাদের আয় ইনকাম যদি দেখেন, তাদের আমি মনে করি যে দুর্নীতির মাপার একটা বড় নাসিরের হেল্পের জন্য বলবো অ্যাসেট। আপনি যদি অ্যাসেট ধরলেই কিন্তু বলা হয় যে আপনার দুর্নীতিটা আলটিমেটলি কোনো না কোনো ভাবে অ্যাসেটে রূপান্তরিত হবে। অ্যাসেট যদি ধরেন, তাহলে আমরা পলিটিশিয়ানদের অ্যাসেট খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাইতে দেখি। এখন এটার যদি কারণটা আপনি বলেন যে মানে যেটা বুঝ দিতে পারছেন না, যেটা এক্সপ্লেন করতে পারছেন না, সেটাকে যদি দুর্নীতি ধরেন, তাহলে পলিটিশিয়ানদের তাড়াতাড়ি বাড়ে। কিন্তু আজকাল সরকারি কর্মকর্তাদেরও যাদের এই অ্যাসেটের আছে, তাদের সংখ্যা কিন্তু বাড়ছে। এই যে তিনজন ধরা হলো, তার মধ্যে একজনের অ্যাসেট বলছে 50 কোটি টাকা তার বিভিন্ন অ্যাকাউন্ট ইত্যাদিতে পাইছে। বলেন আপনি, একটা লোক যে 15-20 বছর চাকরি করে তার 50 কোটি টাকা কোথা থেকে পায়? রাজনীতিবিদদের কত পার্সেন্টে আপনি দুর্নীতিগ্রস্ত মনে করেন? আমরা যে দেখি, যেমন আমি একটু খুশি করি, আমি পার্সেন্টেজ বলা একটা সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে আপনি বললেন 30-40%, আমার মনে হয় এটাও কোনো না, পার্সেপশনটাই রাজনীতিবিদদের আরো বেশি হবে, কারণ তার কিন্তু প্রফেশনের মধ্যেই ঝামেলা আছে। তাকে যে টাকা খরচ করতে হয়, ইনকামের সোর্স তার কম, সুতরাং এগুলিকে আপনি মানে অনিয়মিত আয় যদি বলেন, এটাকে দুর্নীতিতে নিবে তারা, তো তার এই সংখ্যা অনেক 50% বেশি হবে আমার মনে হয়। আর যারা এনজিও করেন বা সরকারি কর্মকর্তা বা রাজনীতি বাইরে, সরকারি কর্মকর্তার রাজনীতির বাইরে যারা আছেন, এটা বলা মুশকিল। এটা তো আপনি প্রথম কথা ইসে নেবুলাসি এত স্প্রেড করে দিয়েছেন, আর এটা পার্সেন্টেজে আনা মুশকিল। রাজনীতিবিদদেরও আমি পার্সেন্টেজ, কারণ তবে তার বাইরের লোকরা ঘুষ না দিলে তো তারা ঘুষটা খাইতে পারবেন না, সেই জন্য এখন দুর্নীতি যেমন ব্যবসায়ী পলিটিশিয়ান না হতে পারে না, যে ঘুষ দেয় তাকে আপনি সব রেডিলি করাপ্ট বলতে পারেন, কিন্তু আপনি হয়তো বাধ্য হয়। কিন্তু আপনি তো দুর্নীতির ক্ষেত্রে মানে বা কালো টাকার ক্ষেত্রে ছোট ছোট ছাড় দিতেও রাজি না, কারণ সেটাই বেহুলার বাসর ঘরের মতো বড়। কালো টাকা এক জিনিস, আর না যে কোনো দুর্নীতির ক্ষেত্রে মোরালের ক্ষেত্রে তো আপনি ছোট ছাড় দেওয়া, একটা কালো টাকা তো সে তো আয় করছে না, শুধু কালো টাকা না, মানে না আমি কিন্তু কালো টাকা একটা জিনিস, আর একটা হচ্ছে আপনি বাধ্য হচ্ছেন যে আপনার জীবন মরণের সমস্যা, সেখানে আপনাকে মরে যাওয়া উচিত না, না এটা মরে যাওয়া উচিত। ইভেন রিলিজনও বলে জান বাঁচানো ফরজ। আপনার সেখানে আপনাকে দেখতে হবে যে আপনি একটা আপোষ করতেছেন না, আমি বলে মনে করি একটা হচ্ছে আপনার রেসপন্স করা। আপনি কথায় দেখেন, আপোষ যদি বলেন তাহলে কম্প্রোমাইজ ইজ লাইফ। এখন আমার এক সিনিয়র বন্ধু, খুব শিক্ষিত লোক, আপনি চিনবেন, উনি একটা কথা বলেন যে সাদত দেখো, জেল জুলুম পর্যন্ত সহ্য করতে পারবো, তবে ফাঁসিটা পারবো না। ফাঁসি হলে কিন্তু সারেন্ডার করে দেবো। তো আপনি নির্ভর করে যে যখন আপনার, আমার মনে হয় না ঘুষ না দেওয়ার জন্য কারো ফাঁসির মতো অবস্থা তৈরি হবে। আপনার বুকে যখন ধরে, তখন নির্ভর করে আপনি
আপনি কি অবস্থা এখন আপনার একটা আমি একটু স্যারের সাথে আপা একটু বলবে, কিন্তু আমাদের এটা বিরতি নিতে হবে ডক্টর সাদ্দাত হোসেনের সাথে কথা। আমি একটু আপনার সাথে কাছে একটু জানতে চাইবো যে সেটা হচ্ছে নাগরিক গবেষণাধর্মী কোনো প্রতিষ্ঠান এমন যখন কোনো রকম সমালোচনা আপনাদের করে তখন আপনারা সেটার উপরে কঠোর প্রতিক্রিয়া জানান, কিন্তু গণমাধ্যম যখন অনেক বেশিও তার মানে তথ্য প্রমাণ দিয়ে আপনাদের এটা করে তখন আপনারা নীরব থাকেন। এর কারণ কি সেটাও যদি আপনি একটু বলেন, আমরা অবশ্য ফিরবো খুশি আপার কাছে এই বিষয়ে কথা বলতে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। খুশি আপা, আমরা এই কালো টাকা, সাদা এবং দুর্নীতির মধ্যে ছাড় দেয়া না দেয়া প্রসঙ্গে ডক্টর সাদ্দাত হোসেনকে শুনছিলাম। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে বলবেন। আমি একটু পার্সেন্টেজের হিসেবে জানতে চাইছিলাম যে আমাদের দর্শকরা জানতে চাইছে সরকারি কর্মকর্তাদের মধ্যে কত অংশকে আপনি দুর্নীতিগ্রস্ত মনে করেন, রাজনীতিবিদদের মধ্যে কত অংশকে মনে করেন, এবং যারা সরকারি কর্মকর্তা রাজনীতি বাইরে আছে তাদের মধ্যে কত পার্সেন্টকে মনে করেন? আচ্ছা, আমি এখানে পার্সেন্টেজে যাব না, কারণ আমি যেহেতু কোনো গবেষণা করিনি, রিসার্চ করিনি, আমার এখানে তথ্য সেরকম না। আমি পারসেপশনের উপর বলবো, আমার নিজের ধারণা বা পারসেপশন, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখব যে সরকারি কর্মকর্তারা অধিকাংশ সবাই বলে তারা ঘুষ খাচ্ছে। আমি যদি দেখি তাদের আয় কত, তাদের জীবনযাপনের মান আর চলাফেরা যেটা হয়, সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে এটার সাথে মিলছে না। এখানে আমি বলবো যে একটা সংখ্যা দেখা যাচ্ছে। আমি সবার কথা বলবো সেম সেটা না, আমি এরকমও কর্মকর্তা দেখেছি যাদের বাসায় কোনোদিন তার আয়ের বাহিরের এটা আমি দেখছি না, কিন্তু এরা সংখ্যায় অত্যন্ত কম, মানে দৃষ্টান্তমূলক। আমাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে দেখছি যে আমার নিজের চোখের সামনে দেখেছি যে যারা আগে মাঠে থাকতেন, ইনারা যখন আবার নির্বাচিত হয়ে আবার মন্ত্রীও হয়ে যান, টোটাল চেঞ্জ, তাদের চলাফেরা সবকিছুই চেঞ্জ। ঠিক আছে, একজন এমপি হলে সে একটা ভাতা পাচ্ছে, তার অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা তো জানি যে বেতনটা কত পাচ্ছে, কিসের জন্য কত পাচ্ছে, আর তার জীবনযাপনটা কি হচ্ছে। সেখানে মূল বিষয়টা হচ্ছে এই কারণগুলো যদি আমরা বলি যে কেন এত বেশি আমরা এটা পার্সেন্টেজ দেখছি, এটা পার্সেন্টেজে বেশি দেখছি যে অস্পষ্ট অনেক বেশি, যে কোথার থেকে টাকা আয়ের উৎসটা হচ্ছে, জবাবদিহিতা নাই। এবং এখানে আমি বলবো যে দুর্নীতি দমন কমিশন যে শক্ত ভূমিকা নেওয়া উচিত প্রত্যেকের ব্যাপারে, সেই জায়গাটা মনে হয় অনেক সময় যখন আপনারা নেন একটা শক্ত ভূমিকা, এটা হচ্ছে যে কাউকে কোনো হয়রানি করার জন্য কোনো একটা নির্দেশ আসছে সেই কারণে আপনারা নিচ্ছেন, কিন্তু সবার ব্যাপারে আপনারা একইভাবে নেন না, যেটা হওয়া উচিত। আর বাইরে তো আছেই। এখন আমি যেটা বলি যে অনেক সময় মনে করে যে আমার এটা যদি না দেই এটা আমার কাজ হবে না। পাসপোর্টের কথা বলি, আমি আমার এনজিও ক্লিয়ারেন্সের কথা বলি, আমার টেলিফোন সঠিক থাকুক সেটার কথা বলি। এখন এই যে লাইনম্যান, একবার মনে আছে বেশ কয়েক বছর আগে কাহিনী আসলো যে লাইনম্যানের যে কি অবস্থা, তো এইগুলো তো মানে পাবলিক দিচ্ছে দেখে নিচ্ছে, আমরা দিব না। যদি না দেই আসলে কতটুকু আর সমস্যা হবে না। আমি একটা খালি বলবো যে আমার একজন সরকারি কর্মকর্তার সাথে একটা জেলায় আলোচনা হয়েছিল, তো বলে আপা আমরা যদি এরকম শক্তভাবে করি সবাইকে আমাদেরকে খাগড়াছড়ি, আমি খাগড়াছড়ি একটা হলো যে কাউকে যেতেই হবে, তো সমস্যাটা কি, 2 নম্বর কতজনকে খাগড়াছড়িতে পাঠানো হবে। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনি বলতে চাইছিলেন যখন? হ্যাঁ, না আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই যে আমাদের একটা আইন আছে, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947, এখানে 5টা ডাইমেনশনস আছে। এখন এই যে যারা এক্সিকিউটিভ ক্ষমতা, এখানে ডেফিনিশন হচ্ছে এবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার ফর পার্সোনাল গেইন। এখানে এবিউজটা কারা করতে পারে? হোল্ডিং পাবলিক অফিস, সে মন্ত্রী হোক, একজন সরকারি কর্মচারী হোক। এখন আমার মনে হয় না যে এই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে ইন্টারেস্টেড পজিশন আছে, কিন্তু এখানে মূল ভূমিকা এই করাপশনটা অরিজিনেট করে বা আমরা যেটা দেখতে পাই সেটা ওই পাবলিক সেক্টর অর্গানাইজেশনগুলো এখানেই বেশি। এবং আপনি যেটা স্যারও বলেছে পার্সেন্টেজে, আপা বললেন পারসেপশন, আমি পারসেপশনের কথাই বলবো যে আসলে আমাদের, আমি রিটায়ার করেছি তো বেশি দিন হয়নি এবং জাতীয় রাজস্ব বোর্ডের মতো জায়গায় কাজ করেছি। আমার অভিজ্ঞতা যে দুর্নীতি, যথেষ্ট দুর্নীতি পাবলিক সেক্টরে, আমি বিভিন্ন মন্ত্রণালয় যেখানে কাজ করে দেখেছি এগুলো আছে। এখন সেক্ষেত্রে দুদকের একার পক্ষে কতটা কাজ করা সম্ভব?
আপাও একটু আগে বললেন যে আসলে শক্তভাবে কাজ করা এইটা তো এখানে, তবে আমাদের যেটা এখন আমরা উদ্যোগ নিয়েছি সেটা হলো যে আমরা এক্সাম্পলারি কিছু কাজ করব, যাতে করে সমাজে আমার message মনে হয় যায়। যে আমরা সেটা একদম যায়। শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে উদাহরণ প্রতিষ্ঠিত হতে পারে শুধু তখনই যখন কোনো ক্ষমতাবান ব্যক্তিকে আসলে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে, সেই যে লক্ষ্যে সে আমরা কাজ সত্যিকারের করছি। ক্ষমতাবান। সেই লক্ষ্যে আমরা কাজ আমরা করছি। আমরা 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 আশা করব যে সেই লক্ষ্যে কাজ করে যান। স্যার কি শেষ সেটা কথা কি কিছু বলবেন? সম্ভব বাংলাদেশে? আমরা এখন পর্যন্ত দেখি নাই, আশা করতে পারি আর কি। আশা করি স্যার। আশা করতে পারি, আমরা এখন পর্যন্ত উদাহরণ দেখি Very সৃষ্টি selective করি, basis এ। আমরা একটা উদাহরণ সৃষ্টি করি, এখন একটা উদাহরণ এমপি সৃষ্টি করতে দুই পারবো। একজনকে ধরেছেন, তো না, না, এমপিরা সেটা ওইভাবে ক্ষমতাবান। ক্ষমতাবান না। আমার মনে হয় যে ক্ষমতাবানকে ইয়ে করে এটা করতে হবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।